সুপ্রিয় শ্রোতা, শিকার কাহিনী কোনো মহৎ ঘটনা নয়। তবে মানুষের টিকে থাকার সংগ্রামে কোনো শিকার খুব অপরিহার্য হয়ে পড়েছে। যে কারণে এই শিকার কাহিনীগুলো মানুষ আজও তাদের স্মৃতিপটে এঁকে রেখেছে। এই শিকার কাহিনীগুলো শুনতে মানুষ অপছন্দ নয়, বরং পছন্দই করে। এমনি একজন শিকারী ছিলেন জিম করবেট, যিনি মানুষের প্রয়োজনে শিকার করেছেন। সেই জিম করবেটের সেই শিকার কাহিনীগুলোর মধ্যে আজকের যে কাহিনীটি আমি পড়ে শোনাবো, এটির নাম মোহনের নরখাদক। সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত রাজকুমারী এবং আরিফিনের পক্ষ থেকে আপনাদের আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। শুরু করছি মোহনের নরখাদক। লেখক জিম করবেট। হিমালয়ে আমাদের গ্রীষ্মবাসটি যে জায়গায়, সেখান থেকে 18 মাইল দূরে পূর্ব থেকে পশ্চিমে টানা যে শৈলশিরাটি, তার উচ্চতা প্রায় 900 ফুট। এই শৈলশিরার উপরের দিকে পূর্বের কিনারে জই ঘাসের বন। ঘাসগুলোর নিচ থেকে পাহাড়টি নিচে নেমে গেছে। তাতে যে হেলান দেওয়া শৈলপ্রাচীরের সারি তৈরি হয়েছে, তা সোজা কোশি নদীতে গিয়ে শেষ হয়েছে। পূর্ব পশ্চিমে ছড়ানো শৈলশিরাটির উত্তর দিকে একটি ছোট গ্রাম। সেই গ্রামের একদল রমণী কয়েকটি বালিকাকে সাথে নিয়ে একদিন পূর্বের প্রান্তে জই ঘাস কাটতে এসেছিল। সেই সময় সম্পূর্ণ আকস্মিকভাবে মস্ত বড় এক বাঘ সেখানে এসে উপস্থিত হয়। ভয়ে ত্রাসে সকলেই তখন কাজ পেলে প্রাণ নিয়ে পালাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই হুড়োহুড়ির মুহূর্তে এক বয়স্ক রমণীর পা পিছলে যায়। সাথে সাথে খাড়াই ঢাল গড়িয়ে পড়তে থাকে, আর একসময় হেলানো শৈলপ্রাচীর টপকে অদৃশ্য হয়ে যায় মহিলা। মেয়েদের হুড়োহুড়ি আর প্রাণান্ত আর্তনাদ শুনে বাঘটা ভড়কে যায়। সে পলকের মধ্যেই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। মেয়েরা কিছুদূর পালিয়ে সরেছিল। বাঘ চলে যেতে ভয় কাটিয়ে উঠে তারা আবার এক জায়গায় এসে জড়ো হয়। বয়স্ক মহিলাটিকে পাহাড়ের খাড়াই ঢাল ধরে নিচে গড়িয়ে যেতে প্রায় সকলেই দেখতে পেয়েছিল। তাকে উদ্ধারের জন্য এবারে তারা সচেষ্ট হলো। ঘাসের ঢাল ধরে তারা শৈলপ্রাচীর পর্যন্ত নেমে যায়। শৈলপ্রাচীরের যেদিক দিয়ে রমণীটি অদৃশ্য হয়ে যায়, সেদিকে ঝুঁকে খোঁজ করতে গিয়ে তারা দেখতে পায় কিছু নিচেই একটা সরু কার্নিশে রমণীটি পড়ে আছে। কয়েকবার ডাকতেই তার সাড়া পাওয়া যায়। সে বলে তার জোর চোট লেগেছে, নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। পরে দেখা গিয়েছিল তার একটা পা এবং অনেকগুলো পাঁজর ভেঙে গিয়েছিল। শৈলপ্রাচীর ডিঙিয়ে রমণীটিকে উদ্ধার করে আনা মেয়েদের পক্ষে সম্ভব ছিল না। তবু কাজটা কি করে করা যেতে পারে তা নিয়ে তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ আলোচনা করে। শেষ পর্যন্ত স্থির হয় পুরুষ মানুষ ছাড়া এই কাজটা তাদের কারোর পক্ষে করা সম্ভব নয়। তারা তখন ফিরে যাওয়া স্থির করে। আহত রমণীটিকে কথা জানালে সে তাদের মিনতি জানিয়ে বলে তারা যেন তাকে একা ফেলে রেখে না যায়। কিন্তু ওই বাঘ হাজির হওয়া ঘাসের বনে রমণীটির পাহারায় কেউই থাকতে রাজি হলো না। সকলে যখন গ্রামে ফিরে যাবার উদ্যোগ করছে, সেই সময় 16 বছরের একটি মেয়ে নিজে থেকেই বলল সে আহত বৃদ্ধ মানুষটিকে দেখবার জন্য সেখানেই থেকে যাবে। অন্য সকলে তখন তাকে রেখে গ্রামের দিকে চলে গেল। মেয়েটি ঘাসের বন দিয়ে পথ করে একা একা ডানে নেমে এসে পাহাড়ের পাঁচিলের গায়ে একটা ফাটল পেয়ে গেল। সেই ফাটল দিয়ে গিয়ে সে কার্নিশটিতে গিয়ে পৌঁছায়। পাহাড়ের গা বরাবর এগোনো কার্নিশের যেখানে রমণীটি পড়েছিল, সেখান থেকে মাত্র কয়েক গজ নিচে নেমে গেছে। কার্নিশ থেকে পড়ে গেলে পড়তে হবে কয়েকশো ফিট নিচে পাথরের উপরে। শরীরের হাড়গোড় আর অবশিষ্ট থাকবে না। রমণীটি নিজে নড়াচড়া করতে পারছিল না, কিন্তু তার পড়ে যাবার ভয় ছিল। সে মেয়েটিকে বলল তাকে কার্নিশের নিচে নামালে সরিয়ে নিয়ে যেতে। মেয়েটি অল্প বয়স্ক, কিন্তু তার সাহস ও মনের জোর কিছু কম ছিল না। ভয়ঙ্কর, কঠিন আর বিপজ্জনক এই কাজটা সে একাই করবার জন্য কোমরে কাপড় গুঁজে নিল এবং সাফল্যের সাথেই করতে সক্ষম হলো। সেই অগভীর নাবালে দুজনের থাকবার মতো জায়গা ছিল না। তাই মেয়েটি রমণীটির দিকে মুখ উঁচু করে উবু হয়ে বসল। এভাবে উবু হয়ে বসতে কেবল ভারতীয়রাই অভ্যস্ত, এবং অভ্যাস না থাকলে এভাবে বসা আর কারো পক্ষে সম্ভব নয়। রমণীটির জখম মারাত্মক ছিল সন্দেহ নেই, কিন্তু যন্ত্রণার সহিত সে মেয়েটির সাথে কথা বলতে পারছিল। তাদের ওইভাবে গ্রাম থেকে 4 মাইল দূরে পাহাড়ে কতক্ষণ পড়ে থাকতে হবে এ নিয়ে দুজনের মধ্যে কথা হতে লাগলো।
যারা এখান থেকে দুর্ঘটনার খবর নিয়ে গেছে গ্রামে ফিরে গিয়ে কি ঘটনা ঘটেছে তা বুঝিয়ে বলতে হবে। দিনের এই সময়ে কোনো কোনো পুরুষ মানুষকে গ্রামে পাওয়া যেতে পারে, তারা সকলে একজোটে তারপর গ্রাম থেকে বেরিয়ে এখানে এসে পৌঁছাবে। এসব নিয়েই তারা দুজনে ঘুরে ফিরে আলোচনা করতে লাগলো। বাঘটি পালিয়ে গেলেও কাছাকাছি কোথাও ওঁত পেতে আছে, আর তার কানে তাদের কথাবার্তা পৌঁছলে সে আকৃষ্ট হতে পারে সে সম্পর্কে ওরা দুজনই যথেষ্ট সচেতন ছিল। তাই কথাবার্তা তারা যথাসম্ভব নিচু স্বরে ফিসফিস করেই বলছিল। কথা বলতে বলতেই রমণীটি আঁতকে উঠে অস্পষ্ট চিৎকার করে উঠল। তার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে মেয়েটিও ভয় পেয়ে গেল। যেদিকে রমণীটি তাকিয়েছিল সেদিকে চোখ তুলে তাকালো কাঁধের উপর দিয়ে পাহাড়ের পাঁচিলের ফাটলের দিকে। সে সভয়ে দেখল বাঘটি সেখান থেকে বেরিয়ে কার্নিশে নেমে আসছে। এই ভয়ঙ্কর মুহূর্তটির বর্ণনা দেবার সাধ্য আমার নেই। আমি কেবল এটুকু বলতে পারবো যে আমাদের মধ্যে খুব কমজনই আছে যিনি স্বপ্নে ভয়ঙ্করতম দুঃস্বপ্নেও এরকম অবস্থা দেখতে পারেন। সেই স্বপ্ন দেখতে দেখতে আমরা গলার স্বর হারিয়ে ফেলি, ভয়ে সর্বশরীর পঙ্গু হয়ে যায়, ফুসফুস তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, শরীর প্রতি রন্ধ্র থেকে নির্গত হতে থাকে কাল ঘাম। সেই অবস্থায় যখন জেগে উঠি, উঠে দেখি যা দেখলাম তা এক ভয়ঙ্করতম দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা ঈশ্বরকে সোচ্চারে ধন্যবাদ জানাতে থাকি। কিন্তু ওই হতভাগিনী মেয়েটি তার সামনে যা দেখছিল তা কোনো দুঃস্বপ্ন নয়। জেগে উঠে সুখ স্বস্তি লাভ করার কোনো সম্ভাবনাও তার ছিল না। তার অবস্থা আমরা সহজেই মনের পর্দায় এঁকে নিতে পারি, কিন্তু ভাষায় তা ব্যক্ত করা সম্ভব নয়। পাহাড়ের পাঁচিল বরাবর একটা সরু কার্নিশ, সেটা নিচে নেমে শেষ হয়েছে ছোট্ট এক নাবালে। সেখানে পড়ে আছে এক চলার ক্ষমতারহিত আহত মানুষ। তার সামনে উবু হয়ে বসে আছে ভয়ে পাথর হয়ে যাওয়া একটা অল্প বয়সী মেয়ে। মেয়েটি যে কোনো দিকে প্রাণ রক্ষার জন্য পালাবে, কোনো দিকে তেমন কোনো পথ নেই, চারিদিক বন্ধ। চিৎকার করে কোনো সাহায্য পাবে তেমন ভরসাও নেই, সামান্যতম হাতিয়ারও হাতের কাছে নেই তার। অপরদিকে মেয়েরা এই দুর্ঘটনার খবর নিয়ে গ্রামে পৌঁছতে হই হুল্লোড় বাঁধিয়ে দেয়। আমার এক পুরনো বন্ধু মতি সিং সেই সময় গ্রামে ছিল। সে সেই গ্রামে এসেছিল ওর এক অসুস্থ মেয়েকে দেখতে। সব ঘটনা শুনে সে ডাক হাঁক করে গ্রামের পুরুষদের জড়ো করলো। তারপর যে ত্রাণ দল গঠিত হলো সেই হলো তার নেতা। শিগগিরই তারা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। ঘাসের ঢাল ধরে নেমে পাহাড়ের পাঁচিলের উপর দিয়ে তারা যখন রমণীটিকে দেখার জন্য ঝুঁকলো তখন সে সেখানে একাই অজ্ঞান হয়ে পড়েছিল। আর কার্নিশের উপর পড়েছিল বড় বড় রক্তের ছাপ। সকলে মিলে ধরাধরি করে জখম বৃদ্ধাকে গ্রামে নিয়ে আসা হলো। জ্ঞান ফেরার পর তার কাছ থেকে সব ঘটনা শোনা গেল। মতি সিং তখনই 18 মাইল হাঁটা পথ রওনা হয়ে আমার কাছে এসে হাজির হলো। সে আমাকে যত সংক্ষেপে ঘটনাটা বোঝানো সম্ভব বুঝিয়ে দিয়ে তখনই রওনা হবার অনুরোধ জানালো। মতি সিং বৃদ্ধ মানুষ, প্রায় 60 পেরিয়েছে। অতটা পথ এরকম দৌড়ের উপর পার হয়ে এসেছে। সে ক্লান্ত হয়ে পড়েছে স্পষ্টই বোঝা যাচ্ছিল। খানিকক্ষণ তাকে বিশ্রাম নিতে বললাম, কিন্তু সে তাতে রাজি হলো না। অতঃপর দুজনে মিলে তখনই রওনা হয়ে গেলাম। যে উদ্দেশ্যে মতি সিং বিশ্রামের জন্য অতটুকু সময় নষ্ট না করে তড়িঘড়ি করে খবর দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল, তার কিছুই আমার পক্ষে করা সম্ভব হবে না আমি জানতাম। আমরা গিয়ে যখন পৌঁছবো ততক্ষণে 24 ঘন্টা পার হয়ে যাবে। যে সাহসী মেয়েটিকে বাঘ ধরে নিয়ে গেছে আমাদের জন্য তখন হয়তো কেবল অবশিষ্ট থাকবে তার কয়েকটি হাড় আর রক্তলেপা জামা কাপড়। পরবর্তীকালে যে বাঘটি মোহনের মানসিক নামে পরিচিত হয়েছিল এবং সরকারি খাতায় নথিবদ্ধ হয়েছিল, তার হাতে নিহত লোকদের মধ্যে এই সাহসী ও পরোপকারী মেয়েটি ছিল প্রথম। সেই শীতকালে মেয়েটিকে মারার পর বাঘটি কোশি নদীর উপত্যকা ধরে নেমে যায়। পথে আরো অনেক লোক তার হাতে মারা পড়ে। তাদের মধ্যে ছিল পিডব্লিউডি বিভাগের 2টি লোক এবং লেজিসলেটিভ কাউন্সিলের আমাদের সদস্যের পুত্রবধূ। গ্রীষ্ম পড়তেই বাঘটি আবার তার প্রথম নরহত্যার স্থানে ফিরে আসে। এরপর কয়েক বছর ধরে সমগ্র কোশি উপত্যকা জুড়ে কাকড়িঘাট থেকে করগিয়া পর্যন্ত 40 মাইল এলাকায় মৃত্যুর তাণ্ডব চালাতে থাকে। গ্রামের পর গ্রাম ঘুরে সে একের পর এক নরহত্যা ঘটিয়ে যায়। শেষমেশ মোহন গ্রামের উপরে পাহাড়ের কাঠতোকা নৌলা নামে এক গ্রামের কাছে গিয়ে আস্তানা নেয়। ইতিপূর্বে
এক গল্পে জেলা সম্মেলনের কথা আমি উল্লেখ করেছি। সেই সম্মেলনে কুমায়ুন বিভাগের যে 3টি বাঘের কথা নিয়ে আলোচনা হয়, তাদের সবকটি ছিল নরহত্যায় তৎপর। নরহত্যা হিসাবের গুরুত্বের দিক থেকে বাঘ 3টিকে যে ক্রমে রাখা হয়েছিল তা ছিল এরকম: প্রথম চৌগড়, নৈনিতাল জেলা; দ্বিতীয় মোহন, আলমোড়া জেলা; তৃতীয় কান্দা, গাড়োয়াল জেলা। এই সম্মেলনে আলোচনার পরপরই আমার প্রতিশ্রুতি মতো চৌগড়ের বাঘিনীটির সাথে বোঝাপড়া চুকে গিয়েছিল। আলমোড়ার ডেপুটি কমিশনার বেইনস আমাকে প্রায় সাথে সাথে পত্র মারফত স্মরণ করিয়ে দিতে বলেননি যে সম্মেলনে দেয়া আমার প্রতিশ্রুতির মাত্র একটা অংশ পালন করা হয়েছে। চৌগড়ের বাঘের পরে মোহনের বাঘটির নাম রয়েছে। তার চিঠি থেকেই জানা গেল বাঘটি দিন দিন অধিকতর ভয়াবহ হয়ে উঠছে। আগের সপ্তাহেই কার্তকানমুলা গ্রামে 3টি লোককে মেরেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামে যাওয়ার প্রস্তাব করেছেন বেইনস। কার্তকানৌলার বাঘটিকে নিয়ে আগে থেকে চিন্তা করছিলেন বেইনস। তার অনুরোধে কয়েকজন শিকারী বাঘটিকে মারার জন্য চেষ্টাও করে। আমি যখন চৌগড়ের বাঘিনীকে নিয়ে ব্যস্ত রয়েছি, সেই সময় সেই শিকারীরা দফায় দফায় কখনো মানুষের, কখনো জানোয়ারের মুড়ির উপর বসে বাঘটিকে আপ্রাণ চেষ্টা করে মারার। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। মানুষকুটির কোনো খোঁজ তারা করতে পারেনি। শেষ পর্যন্ত রানীক্ষেতে ফিরে যান তারা। এখন উপদ্রুত অঞ্চল শিকারী মুক্ত। মানুষকে শিকার করার সময় দ্বিতীয় কোনো শিকারী এই অঞ্চলে থাকাটা খুবই বিপজ্জনক বলে আমি সেই অবস্থায় কাজে নামার পক্ষপাতী নই। স্বভাবতই এই সময় স্নায়ু উত্তেজিত থাকে। একই জানোয়ারকে অনুসরণ করার সময় সেই উত্তেজনাবশত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কার্তকানউলার যাওয়ার ব্যাপারে আমি বেন্সকে আশ্বস্ত করে নিজে প্রস্তুতি নিতে শুরু করলাম। সেই মে মাসে প্রচণ্ড গরমের মধ্যেই আমি রওনা হলাম। আমার 2 ভৃত্য আর নৈনিতাল থেকে 2জন গাড়োয়ালি আর আমাকে নিয়ে তৈরি হলো আমাদের দলটা। রামনগর থেকে দুপুর 1টার ট্রেনে আমরা কার্তকানউলের উদ্দেশ্যে হাঁটা পথ ধরলাম। 25 মাইল পথ আমাদের দফায় দফায় পাড়ি দিতে হলো। দফায় দফায় 7 মাইল গিয়ে গড়গিয়ার বিরতি নেবার কথা। কিন্তু সেখানে পৌঁছাবার আগে অন্ধকার নেমে গেল। বাধ্য হয়েই ফরেস্ট বাংলোর খোঁজ নিতে হলো। বেইনসের চিঠি পেয়েই তাড়াহুড়ো করে রওনা হয়ে গিয়েছিলাম, তাই গড়গিয়া ফরেস্ট বাংলোয় থাকার অনুমতিপত্র সাথে নিয়ে আসা হয়নি। ফলে বাংলায় ঠাঁই হলো না আমাদের। রাত কাটাবার ব্যবস্থা ফাঁকাতেই করতে হলো। এইখানে রাতে এক বিচিত্র অভিজ্ঞতা হলো আমার। কোশি নদীর দূরের একটা শৈলপ্রাচীর আছে, অন্তত কয়েকশো ফুট উঁচু সেটা। রাতে আমি যখন ঘুমাবার চেষ্টা করতে লাগলাম, সেই সময় একটা শব্দ শুনে চমকে উঠলাম। মনে হলো পাহাড়ের পাঁচিল থেকে পাথর গড়িয়ে পড়ছে নিচের পাথরে। দুটো পাথরের প্রবল বেগে ঠোকাঠুকি হলে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম শব্দ আমি শুনতে পেলাম। আচমকা শুরু হওয়া এই শব্দটি আমাকে উদ্বিগ্ন করে তুলল। ঘুম তো এলোই না, ক্যাম্পের বিছানাও থাকা সম্ভব হলো না আমার। আকাশে চাঁদ ছিল, তাই সাপের গা এড়িয়ে ফেলবার ভয় ছিল না। ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য বেরিয়ে পড়লাম। কিছুদূর এসেই আমার দ্বন্দ্ব কাটল। দেখলাম পথের পাশে এক জলা থেকে শব্দটা আসছে, আর শব্দটা করছে একদল ব্যাঙ। ব্যাঙের এমন শব্দ আমি আগে কখনো শুনিনি, তাই স্তব্ধ বিস্ময়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শব্দটা আমি উপভোগ করলাম। আমার এই দুর্লভ অভিজ্ঞতার কথা অনেক দিন মনে থাকবে। পৃথিবীর বিভিন্ন স্থানে পানিতে জঙ্গলে থাকার সুযোগ আমার হয়েছে। ডাঙা, পানি ও গাছের উপরের ব্যাঙদের অদ্ভুত অদ্ভুত শব্দ আমি শুনেছি। কিন্তু শিলা ফাটানো বিদঘুটে শব্দ যে এরা করতে পারে, সেই অভিজ্ঞতা আমার প্রথম হয় সেই মে মাসের রাতে গর্গিয়াতে। পরদিন সূর্য ওঠার আগেই আমরা রওনা হয়ে গেলাম। সামনে 12 মাইল পথ পার হতে হবে। ভাগ্য ভালো যে সূর্যের তেজ বাড়ার আগে আগেই মোহনে পৌঁছে গেলাম। নৈনিতাল থেকে আসা আমার লোকেরা তাদের খাবার রান্না করতে বসে গেল। আমার চাকরেরা আমার নাস্তা প্রস্তুত করছে। এই অবসরে আমি বাংলোর চৌকিদার, 2জন বনরক্ষী আর মোহনবাজারের কয়েকজন লোকের মধ্যে উম বসে মানসিকটির গল্প শুনতে লাগলাম। সেদিনের শোনা শেষ ঘটনাটি বড় চমকপ্রদ।
কোশি নদীতে মাছ ধরা এক জেলেকে নিয়ে সেই ঘটনা। যে দুজন বনরক্ষী আমার সামনে বসেছিল তাদের একজন ছিল সেই ঘটনার অন্যতম নায়ক। তার কাছ থেকে ঘটনার নিখুঁত বর্ণনা শোনা গেল। কোশি নদীতে ছিপ নিয়ে বেরিয়েছিল জেলেটি মাছ ধরতে। তার সঙ্গী ছিল বনরক্ষীটি। নদীর একটা বাঁকের মুখে পৌঁছেই তারা মানুষকে মুখোমুখি পড়ে গেল। সাথে সাথে জেলেটি লাফিয়ে উঠে বনরক্ষীর কাঁধ থেকে বন্দুকটি ছিনিয়ে নিল, কিন্তু বন্দুক আর ছোড়া হলো না। তার আগেই বাঘের তাড়া খেয়ে তাদের প্রাণ নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ছুটতে হলো। জেলেটি বনরক্ষীটির এক পা আগে আগে দৌড়াচ্ছিল, পেছনে ফিরে তাকাবার তার সাহস ছিল না। বাঘ তাড়া করে আসে না সরে গেছে তা তারা আর বলতে পারবে না। লম্বা পা ফেলে প্রায় সমানে দৌড়তে লাগলো। সেই ঘাস জঙ্গলের ভেতরে যে ঘাপটি মেরে ঘুমাবে কোনো এক ভালুক তা তারা জানবে কি করে? দৌড়ের মুখে জেলেটি পড়লে সে ভাল্লুকের ঘাড়ে, আর সাথে সাথে বনরক্ষীটিও। তারপর এক মহা হইচই আর হুল্লোড় চলল কয়েক মুহূর্ত ধরে। শেষে ভাল্লুক প্রাণ ভয়ে ছুটল একদিকে, আর ওরা দুজন ছুটল দুদিকে। জেলে বেচারি ছুটে কোন দিকে যে হারিয়ে যায় বনরক্ষীটি অনেক ডাকাডাকি করেও তার আর হদিস করতে পারেনি। ঘণ্টা কয়েক পরে পথ খুঁজে পেয়ে জেলেটি বাংলায় ফিরে এসে বনরক্ষীর উপর চড়াও হয়। জেলেকে একা খালি হাতে একটা মানুষকে আর একটা ক্রুদ্ধ ভালুকের সামনে ফেলে রেখে নিজের বন্দুকটি নিয়ে পালিয়ে এসেছে বলে বনরক্ষীটিকে জেলে অনেক কথা শোনায়। উপস্থিত বনরক্ষী তার ঘটনার বর্ণনার উপসংহারে বলল যে সেই ঘটনার পরদিনই জেলেটি মোহন ছেড়ে চলে যায়। তারা চলে যাবার কারণ জানতে চাইলে সে বলে ভালুকটির উপর পড়ার সময় তার পায়ে চোট লাগে, তার উপযুক্ত চিকিৎসা করা দরকার। তাছাড়া কোশি নদীতেও ধরার মতো মাছসাপ ফুরিয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা আবার যাত্রার জন্য প্রস্তুত হলাম। এবার আমাদের কাঠতোকা নৌলা পর্যন্ত 4000 ফুট চড়াই পথ যেতে হবে গভীর জঙ্গলের ভিতর দিয়ে। যাত্রার আগে উপস্থিত সকলেই তাদের শুভেচ্ছার সাথে আমাদের মানসিকতা সম্পর্কে সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করতে ভুলল না। দুপুরের অসহ্য গরমের মধ্যে রওনা হলাম আমরা। লোকজনের মোটের বোঝা খুবই ভারী হয়ে গিয়েছিল, ফলে খাড়াই পথে আমাদের চলতে চলতে খুবই মন্থর গতিতে হাঁটতে হলো। আসবার আগে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল আমরা যেন প্রয়োজনীয় সব জিনিস সাথে নিয়ে যাই। স্থানীয়ভাবে কোনো জিনিস কেনার অপেক্ষায় যেন আমরা না থাকি। কারণ আর কিছুই নয়, কয়েকদিন আগেই উপরের গ্রামগুলিতে কি একটা গোলমাল মেটাবার জন্য নৈনিতাল থেকে ছোটখাটো পুলিশ বাহিনী পাঠাতে হয়। ফলে ওখানকার গ্রামগুলিতে স্বাভাবিক একটা থমথমে ভাব রয়েছে। দোকানপাট নিয়মিত খোলা হচ্ছে না। এই হুঁশিয়ারির জন্যই আমাদের মালপত্রের বোঝাটা একটু বেশি রকমের ভারী হয়ে গিয়েছিল। গরমে ঘেমে নিয়ে চলতে গিয়ে কতবার যে আমাদের থামতে হলো তার হিসেব নেই। শেষ পর্যন্ত বিকেলের দিকে আমরা এসে পৌঁছালাম চষা জমির প্রান্তে। মানুষকুকটি সম্পর্কে আশঙ্কা ততক্ষণে আমার লোকদের মন থেকে দূর হয়েছে। আমরা এখন জঙ্গলের বাইরে। এখান থেকে বন বাংলোটি দেখতে পাওয়া যাচ্ছিল। বহুনে বনরক্ষীরা জানিয়েছিল কার্তকা নৌলো থাকার পক্ষে এটি আমার জন্য আদর্শ জায়গা হবে। আমি আমার লোকজনকে বিশ্রাম করতে বলে বাংলোটির দিকে এগোলাম। যে পাহাড়ের ঢালে বাংলোর কুড়িটি, সেটা মোহনের মুখোমুখি। মোহন থেকেও কুড়িটাই দেখা যায়। আমি পাহাড়ের গা বেয়ে সমতল রাস্তা ধরে এগোতে লাগলাম, আর চারপাশটা দৃষ্টি দিয়ে জরিপ করতে লাগলাম। ঘন ঝোপঝাড়পূর্ণ একটা খাতে মোড় নিতেই চোখে পড়ল একটি স্ত্রীলোকের উপরে। পাহাড় থেকে নেমে আসা পানির নিচে নিয়ে আসা হচ্ছিল একটি কাঠের নলের মধ্য দিয়ে। স্ত্রীলোকটি সেই ক্ষীণ জলধারা থেকে তার কলসিটি ভরছিল। আমার পায়ের আবারসোলের জুতো, চলতে গিয়ে কোনো শব্দ হয় না। এই অবস্থায় এগিয়ে গেলে যে ভয় পেয়ে যেতে পারে বলে মনে হলো আমার। তাই আমি তার কয়েক গজ পেছনে দাঁড়িয়ে জানান দেবার জন্য একটু কাশির শব্দ করলাম। এই জনবিরল জায়গায় আচমকা কাশির শব্দ শুনে ও ভয়ানক চমকে উঠল। আমি তার দিকে মাথা না ঘুরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞেস করলাম, এমন নির্জন জায়গায় সে একা কেন এসেছে? সামান্য সময় ইতস্তত করে স্ত্রীলোকটি জানালো তার সাথে আসার মতো বাড়িতে কোনো লোক না থাকায় বাধ্য হয়ে তাকে একা আসতে হয়েছে। পানি তো নিতেই হবে। আমি আবার জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? তাদের কাউকে তো সঙ্গে আনতে পারতে। স্ত্রীলোকটি বলল, বাড়িতে একজনই পুরুষ মানুষ, সে এখন খেতে কাজ করছে। আবার জিজ্ঞেস করলাম, কলসিটা ভরতে কত সময় লাগবে? জবাব হলো,
এই হয়ে এসেছে। আমার এই কথোপকথনের মধ্যে স্ত্রীলোকটি আড়ষ্টতা কেটে গিয়েছিল। এবারে সে সহজভাবে আমাকে একটার পর একটা প্রশ্নের উত্তর করতে লাগলো। আমার উত্তর বাদ দিয়ে তার প্রশ্নগুলো সাজালে এরকম দাঁড়াবে: আমি কি পুলিশের লোক, নাকি বন বিভাগের কেউ? আমি যদি এই দুইয়ের কেউই না হই, তাহলে আমি কে? কেন এসেছি? কার্তোকানউলার মানসিকতার সম্বন্ধে আমি কোথায় খবর জেনেছি? আমি একলা এসেছি কেন? আমার সাথে লোকজন কোথায়? সঙ্গে আর কতজন আছে? আমি কতদিন এখানে থাকবো? এরপরে প্রশ্ন নানা রকম আরও ছিল। সব প্রশ্নেরই জবাব আমাকে দিতে হয়েছে। আমার সম্পর্কে তার কৌতূহল নিরসন না হওয়া পর্যন্ত সে থামল না। ইতোমধ্যে তার কলসি ভরে গেছে পানিতে। সে সেদিকে খেয়ালই করল না। তাকে তার গ্রামের পথে তুলে দেবার জন্য আমার পেছন পেছন আসতে বলে পাহাড়ের গায়ে পায়ে চলা পথটা ধরে আমি এগিয়ে চললাম। চলতে চলতে পাহাড়ের দক্ষিণ দিকের ঘেঁষো ঢালগুলোর একটির দিকে সে আমার দৃষ্টি আকর্ষণ করলো। সেখানে একটা বড় গাছ দেখে সে বলল, 3 দিন আগে মানুষগুলোটি সেখানে গ্রামের একটা মেয়েকে মেরেছে। আমি খানিক দাঁড়িয়ে গাছটিও আশেপাশে লক্ষ্য করলাম। আমি যে বন বাংলোর দিকে যাচ্ছি, সেখান থেকে গাছটির দূরত্ব 300 গজেরও বেশি হবে না। আর কিছুটা হেঁটে এসে আমরা যেখানে পৌঁছালাম, সেখান থেকে পথটা পাহাড়ের গা বেয়ে উঠে গেছে। এই পথ ধরে এগিয়ে যাবার সময় স্ত্রীলোকটি বলল, পাহাড়ের এপাশেই তার গ্রাম। এবার আর তার ভয় নেই, একাই যেতে পারবে। এই অঞ্চলে কিছুদিন আগেই পুলিশের সাথে গ্রামবাসীদের গন্ডগোল হয়ে গেছে বলে শুনে এসেছি। এই অবস্থায় একজন মহিলার সাথে আমার এত সহজ কথোপকথন যে কতটা কৃতিত্বের বিষয়, ভারতীয় লজ্জাশীল মহিলাদের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, কেবল তারাই সেটা বুঝতে পারবেন। আমাকে দেখে ভয় পেয়ে গেলে সমস্ত গ্রামের বিরাগভাজন হয়ে উঠতে আমার সময় লাগতো না। তার পরিবর্তে তার পানির কলসি ভরার সময় দাঁড়িয়ে সহজ কয়েকটি প্রশ্নের উত্তরের মাধ্যমে সহজেই আমি তার আস্থা অর্জন করতে পেরেছিলাম। এর ফলে এখানে এমন একজন বন্ধু লাভ করলাম যে গ্রামে গিয়ে পৌঁছানোর পর অতি অল্প সময়ের মধ্যেই গোটা গ্রামের লোকদের আমার উপস্থিতির কথা জানিয়ে দিবে। সকলেই জানতে পারবে আমি পুলিশ বা বন বিভাগের অফিসার নই। আমি এসেছি মানুষকে হাত থেকে তাদের মুক্ত করতে। এরপরে পায়ে পায়ে এগিয়ে বন বাংলোর সামনে গিয়ে দাঁড়ালাম। পায়ে চলা পথ থেকে বাঁদিকে 20 গজ তফাতে একটা ছোট ঢিবির উপরে কুড়িটি। দরজায় কোনো তালা নেই, একটা শেকল টেনে বন্ধ করা। আমি শেকল খুলে ভেতরে ঢুকলাম। মাঝারি সাইজের ঘরটি মোটামুটি পরিষ্কারই রয়েছে। দীর্ঘদিন খোলা হয় না বলে ঘরে একটা ভ্যাপসা গন্ধ। আমাকে বলা হয়েছিল মানসিকর আবির্ভাবের পর থেকে ঘরটি এভাবেই পড়ে আছে, কেউ এখানে বসবাস করতে আসেনি। অর্থাৎ ঘরটি অব্যবহৃত রয়েছে 18 মাস ধরে। ভেতরের অবস্থাটা একবার পরীক্ষা না করে এখানে এসে আস্তানা নেওয়া ঠিক হবে বলে মনে হলো না। আমি ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগলাম। প্রধান ঘরের দুপাশে দুটো ছোট ঘর, তার একটা রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়, অন্যটি জ্বালানি ও টুকিটাকি রাখবার জন্য। কোনো ঘরে আসবাবপত্র কিছু নেই। ভ্যাপসা গন্ধটা অসহ্য হয়ে উঠেছিল। পেছনের দরজাটা খুলে দিলাম। এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরের ভেতর দিয়ে বয়ে গিয়ে খানিকটা স্বস্তি দিল। আমার লোকজন এই কুঁড়ে ঘরেই নিরাপদে থাকতে পারবে বলে মনে হলো। আমার থাকার জায়গাটা করতে হবে শহরে। কুঁড়ে থেকে বেরিয়ে রাস্তা এবং কুঁড়ের মাঝামাঝি একটা জায়গা আমার তাঁবুর জন্য বেছে নিলাম। আমার লোকজন তখন এসে পৌঁছায়নি। আমি তাদের অপেক্ষায় রাস্তার ধারের একটি পাথরের উপর গিয়ে বসলাম। পাহাড়ের ঢালু যেখানে কুঁড়েটি, সেই জায়গাটা প্রায় 50 গজ চওড়া। ঢালের দক্ষিণে কুঁড়ে আর উত্তর দিকে গ্রামটি। কুঁড়ে থেকে গ্রাম তাই দেখা যায় না। পথের পাশের পাথরটার উপর বসে মিনিট খানিকের সময় কেটেছে আমার। এমন সময় গ্রামের দিক থেকে চুরোর উপর দিয়ে কয়েকটি মানুষকে নেমে আসতে দেখা গেল। বুঝতে পারলাম আমার বন্ধুটির মুখে গ্রামে আমার পৌঁছানোর সংবাদ যথারীতি পৌঁছে গেছে। ভারতবর্ষের সামাজিক রীতি হলো বিশেষ কোনো সংবাদ সংগ্রহের ইচ্ছা নিয়ে এখানে যখন আগন্তুকরা পরস্পরের সাথে মিলিত হন, তখন তারা কেউই আগে সরাসরি সেই প্রসঙ্গটি উত্থাপন করেন না। প্রচলিত রীতি অনুযায়ী তারা পরস্পরের পারিবারিক প্রসঙ্গ ও সুখ দুঃখের সংবাদ আদান প্রদান করেন। উদাহরণ হিসেবে বলতে পারি, তারা পরস্পরের কাছে জানতে চাইবে বিয়ে হয়েছে কিনা, ছেলে মেয়ের সংখ্যা, তাদের বয়স, কে কি করে, বিবাহিত হলে
কতদিন হয় বিয়ে হয়েছে, না হলে তার কারণ, কি কাজ করা হয়, উপার্জন কত, বাড়িতে বয়স্কদের মধ্যে কে কে আছে ইত্যাদি। এভাবে নানা প্রসঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে শেষ মুহূর্তে উদ্দিষ্ট প্রসঙ্গের অবতারণা হয়ে থাকে। এখানকার এই প্রশ্নগুলোর ধরন এমন যে পৃথিবীর অন্য কোনো জায়গায় এগুলো নিয়ে কেউ মাথা ঘামাবে না, জবাব দিবারই প্রয়োজন বোধ করবে না। আমাদের এই পাহাড়ি অঞ্চলে সর্বত্র এমন নিষ্পাপ সরলতার সাথে প্রশ্নগুলো করা হয় যে আচমকা তাদের মধ্যে যে হাজির হয়েছে সে বিরক্তিবোধ না করে পারবে না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে মেলামেশা যার আছে সে এর মধ্যে কখনোই কোনো দোষ দেখতে পাবে না। আমাকে এই সামাজিক রীতি মেনেই স্ত্রীলোকটির সঙ্গে দেখা হবার পর তার নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তখন আবার গ্রাম থেকে এসে নানা লোকগুলোর জিজ্ঞাসার মুখে পড়তে হলো। যেসব পারিবারিক ধরনের প্রশ্নের আদান-প্রদান কেবল মহিলাদের মধ্যেই চলতে পারে, আমি যখন সেই প্রশ্নের উত্তর জবাব দিয়ে চলেছি, সেই সময় আমার লোকজন এসে পৌঁছালো। আসার পথে তারা ছোট্ট ঝর্ণাটি থেকে এক কেটলি পানি ভরে এনেছিল। পৌঁছেই তারা খুব অল্প সময়ের মধ্যেই খড়কুটো সংগ্রহ করে আগুন জ্বেলে পানি ফুটিয়ে চা তৈরি করে ফেলল। আমাকে চা আর বিস্কুট পরিবেশন করা হলো। জমানো দুধের টিন খুলে আমাকে চায়ে দুধ মেশাতে হবে। আমি যখন টিন খুলে দুধ বার করতে যাচ্ছি, শুনতে পেলাম গ্রামবাসীরা আমার লোকদের কাছে জানতে চাইছে, টাটকা দুধের বদলে জমানো দুধ ব্যবহার করা হচ্ছে কেন? আমার চাকররা তাদের জানালো যে আমাদের সাথে টাটকা দুধ নেই। গত কিছুদিন আগে ঝঞ্ঝাটের জন্য এই অঞ্চলে টাটকা দুধ পাওয়া যাবে না বলে আমাদের প্রচুর টিনের দুধ সাথে করে নিয়ে আসতে হয়েছে। এই কথা শুনে মনে হলো লোকগুলো খুবই দমে গেল। তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কিছু আলোচনা করলো। আলোচনা শেষ করে ওদের মধ্যে যে আমাদের সাথে কথা বলল, পরে জেনেছিলাম সে কাঠক্কানৌলার মোড়ল। সে আমাকে দুঃখের সাথে বলল, সাহেব, আপনি আমাদের উদ্ধারকর্তা হয়ে এসেছেন। আপনার সেবার জন্য আমরা গ্রামের সবকিছুই দিতে প্রস্তুত। এই অবস্থায় টিনের দুধ সাথে নিয়ে আপনি এসেছেন টাটকা দুধ পাওয়া যাবে না বলে, এতে আমরা সকলেই খুবই দুঃখিত। তাদের দুঃখ এবং অপমানের কারণ হবার জন্য আমি আমার ভুল স্বীকার করে অনুশোচনা করলাম। মোড়লকে বললাম, আমি এই অঞ্চলে এবারই প্রথম এলাম, ভুলটা সে কারণেই হয়েছে। তবে যদি তাদের বিক্রি করবার মতো দুধ থাকে তাহলে প্রতিদিন আমার যে সামান্য দুধ প্রয়োজন হবে তা থেকে আমি তাদের কাছ থেকে কিনে নিতে পারবো। মোড়লকে আরো জানালাম, দুধ ছাড়া অন্য কোনো জিনিসপত্র আমার দরকার হবে না। ইতিমধ্যে আমাদের লোকজন আমাদের জিনিসপত্রের বাঁধন খুলতে শুরু করেছিল। তাদের কাজ শেষ হতে হতে গ্রাম থেকে আরো লোকজন এসে জড়ো হলো। আমরা 40 পাউন্ডের তাঁবুটির জন্য যে জায়গাটি দেখে রেখেছিলাম, লোকজনকে সেখানে তাঁবু খাটাবার নির্দেশ দিলাম। আমি খোলা আকাশের তলায় তাঁবুতে থাকবো শুনে সমবেত গ্রামবাসী ভয়ার্ত কলরব করে উঠল। তারা সমস্বরে বলে উঠল, সাহেব, এমন ভুল কখনো করবেন না। মানুষকে গোটা প্রতি রাতে এই পথে টহল দিয়ে ফিরে। গ্রামের আশেপাশে তককে তককে থাকে যদি কোনো মানুষ ধরতে পারে। মানুষকে সম্বন্ধে তারা কোনো কথাই বাড়িয়ে বলছে না। এই রাস্তাটা যেখানে গ্রামের উপর দিয়ে গেছে সেখানে বাড়িগুলোর দরজায় জানোয়ারটার নখের আঁচড়ের দাগ এখনো দগদগে হয়ে আছে। তারা আমাকে আরো জানালো যে বাঘটা যদি তাঁবুতে আমার কাছে নাও যায়, সে কুঁড়ে ঘরের মধ্যে ঢুকতে ইতস্তত করবে না। আমি তাদের রক্ষা করার জন্য সাথে না থাকলে সব কজনই বাঘের পেটে যাবে, এতে কোনো ভুল নেই। গ্রামবাসীদের কথাগুলো আমার লোকজনের কাছে বেশ ভয়ঙ্কর মনে হলো, বিশেষ করে তাদের শেষের কথাগুলো। তারাও গ্রামবাসীদের অনুরোধ এবং উপদেশের সাথে কাকুতি জুটল আমি যেন কুঁড়ে ঘরের মধ্যেই থাকবার ব্যবস্থা করি। থাকলে তাদের প্রাণ রক্ষা হয়। শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত বদল করতেই হলো। বড় ঘরটিতেই আমি থাকবো বলে কথা দিলাম। চাকর দুজনের থাকার ব্যবস্থা হলো রান্নাঘরে, আর জ্বালানি রাখবার ঘরে ঠাঁই নিল গাড়োয়ালি দুজন। আমার এবং গ্রামবাসীদের মধ্যে মুখ্য আলোচ্য বিষয় ছিল মানুষ কুটির প্রসঙ্গ। গ্রাম থেকে প্রথম মানুষটিকে নামতে দেখেই কথাটা আমার মনে হয়েছিল, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে কোনো কথা না ওঠায় আমিও প্রসঙ্গ তুলতে পারছিলাম না। এখন প্রসঙ্গক্রমে মানসিকর বিষয় এসে পড়াতে আমার পক্ষে তাতে যোগ দেওয়া সম্ভব হলো। আমি তাদের জানালাম যে বাঘ তার শেষ শিকারটি কদিন আগে যে গাছটির তলায় মেরেছে আমাকে সেটা দেখানো হয়েছে। মেয়েটি কোনো সময় কী অবস্থায় মারা পড়েছিল তা আমি জানতাম না। এখন আমাকে সে বিষয়ে বিশদভাবে জানানো হলো।
গ্রামে আসার জন্য বাঘটি যে রাস্তাটা প্রতি রাতে ব্যবহার করে সেটা পূর্ব দিকে বৈতাল ঘাট পর্যন্ত গেছে। এই রাস্তারই একটি শাখা মোহনের দিকে গেছে, আর একটি গেছে পশ্চিম দিকে রামগঙ্গা নদীর উপরে চারনাকলা গ্রাম পর্যন্ত। গ্রামের উপর দিকে চষা জমির মধ্য দিয়ে পশ্চিমের রাস্তাটা আধ মাইল মতো গেছে। এখান থেকে যে ঢালের গায়ে বন বাংলোর কুড়েটা অবস্থিত সেটাকে ছুঁয়ে ঘুরে চারনাকলা পর্যন্ত নেমে গেছে। কার্তকা নৌলা গ্রাম থেকে চারনাকলা পর্যন্ত 6 মাইল রাস্তা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এই রাস্তা খুবই বিপজ্জনক বলে সকলে জানে। মানসিকর ভয়ে ওই রাস্তায় কেউ চলাচল করে না। ব্যবহার না করার ফলে এই 18 মাস ধরে রাস্তা দখল করতে শুরু করেছে ঘাস আর আগাছা। বন বাংলোর কুড়ে থেকে আনুমানিক 1000 গজ দূরে পাহাড়ের উত্তরের দিকে অনেকগুলো ছোট ছোট ঢাল, তার মধ্যে মধ্যে গভীর গিরিখাত। এই ঢালগুলোর উপরে পাহাড়ের উত্তরের কোলে গ্রামের চাষের জমি। প্রধান প্রধান চাষ সব ওখানেই হয়। বন বাংলোর সবচেয়ে কাছের ঢালটিতে একটা বড় পাইন গাছ সবার আগে নজরে পড়ে। দিন দশেক আগে এই গাছটির কাছে মানুষকে একটা মেয়েকে মেরে অর্ধভুক্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। সংবাদ পেয়ে 3 জন শিকারী এসেছিলেন এখানে। তারা উঠেছিলেন 4 মাইল দূরের একটা বন বাংলোতে। মরিটাতে বসবার উদ্দেশ্যে শিকারীরা পাইন গাছটাতে ওঠার চেষ্টা করে ব্যর্থ হন। গ্রামের লোকরা তখন 3 জনের জন্য 3টা আলাদা আলাদা গাছে মাচান বেঁধে দিয়েছিল। মরি থেকে 100-150 গজের মধ্যেই ছিল গাছগুলো। সন্ধ্যার মুখে মুখেই শিকারীরা প্রত্যেকে তাদের চাকরদের নিয়ে যার যার মাচানে উঠে বসে। রাতে গ্রামবাসীরা পরপর বেশ কিছু বন্দুক ছোড়ার শব্দ শুনতে পায়। তারা আশা করে খুশি হয়ে ওঠে যে পরদিন মানুষকে ওটাকে নিশ্চয়ই মৃত অবস্থায় দেখতে পাবে। কিন্তু সকালে উঠে সকলেরই হতাশ হয়। শিকারীদের চাকরদের জিজ্ঞেস করলে তারা জানায় কি দেখে বন্দুক ছোড়া হয়েছিল তা তারা জানে না, কেননা তারা নিজেরা কিছুই দেখতে পায়নি। এর দুদিন পরেই গ্রামের একটি গরু মারা পড়ে। শিকারীরা এবারে সেটার মরির উপরে বসে। প্রথম সন্ধ্যায় আকাশে চাঁদ ছিল। আগেরবারের মতোই চাঁদ ডুবে যাওয়ার পর অনেক গুলির শব্দই পাওয়া যায়। মানুষকে বাঘ মারার আয়োজনটুকু ঠিকই করেছিল তারা, কিন্তু ব্যর্থ হয়ে তারা যা করেছিল। অনভিজ্ঞ শিকারীদের এই কাজ সুচতুর মানুষকে ওদের এমনভাবে সতর্ক করে আর সাবধানী করে দেয় যে যতদিন তারা বেঁচে থাকে ততই তাদের গুলি করে মারা কঠিন হয়ে ওঠে। মানুষকে গতির বিষয়ে একটা চমকপ্রদ খবর পাওয়া গেল গ্রামবাসীর কাছ থেকে। বাঘটা গ্রামে ঢোকার সাথে সাথেই একটা চাপা বিলোপের মতো গোঙানির শব্দ তারা শুনতে পায়। প্রতিবারই এই ঘটনা ঘটে। ফলে এই শব্দ পেলেই তারা বাঘটার উপস্থিতি জেনে যায়। কৌতূহলী হয়ে এ বিষয়ে আরো তথ্য জানতে চাইলে তারা জানায় বাড়িঘরের পাশ দিয়ে যাবার সময় গোঙানির একটা শব্দ হয়। কিন্তু অন্য সময় শব্দটা হয় থেকে থেকে, কখনো কম সময় নিয়ে, কখনো বা বেশি সময় নিয়ে থেমে থেমে। এই অভিনব বিষয়টির সব রকম তথ্য পর্যালোচনা করে আমি এই শব্দের 3টি ব্যাখ্যা দাঁড় করালাম। সেগুলো হলো, বাঘটি দীর্ঘমেয়াদী কোনো জখমের থেকে ভুগছে। জখমটা এমনই যে চলবার সময় তার যন্ত্রণাটা বেড়ে যায়। জখমটা কোনো পায়ে হলেই এমনটা হওয়া সম্ভব। আমার আরো সন্দেহ হয় এই জখমটাই বাঘটার মানসিক হয়ে ওঠার কারণ। এই বিষয়টা আমাকে খুবই কৌতূহলী করে তুলল, কিন্তু বাঘটাকে না মারা পর্যন্ত পরীক্ষা করে দেখার কোনো সুযোগ নেই। আমার কৌতূহল নিরসন করা যাবে না। লোকগুলো লক্ষ্য করলো আমি বাঘটার গোঁয়ানির বিষয়টা নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠেছি। তারা এর কারণ আমার কাছে জানতে চাইলো। আমি আমার হিসেবের কথাটা ওদের খুলে বললাম, বাঘটা যখন চলে তখনই একটানা গোঙানির শব্দ শোনা যায়। তাতে বোঝা যাচ্ছে তার একটা পায়ে জখম আছে, আর এই জখমটা হওয়া কোনো শিকারীর বুলেটে নয়তো সজারুর কাঁটায়। তারা আমার যুক্তির সাথে একমত হতে পারলো না। বলল, স্থানীয় কোনো শিকারী কখনো এটাকে গুলি করেনি। আর রানীক্ষেত থেকে যে শিকারীরা বাঘটার জন্য মাচান বসেছিল তারাও কেউ তাকে জখম করেনি। তারা অনেকেই বাঘটাকে শিকার ধরতে দেখেছে। শিকার মেরে বয়ে নিয়ে যাবার সময় যতটুকু দেখার সুযোগ পেয়েছে তাতে কখনো মনে হয়নি যে সেটার শরীরে কোনো রকম জখম আছে। অনায়াসেই সেই কাজগুলো করেছে।
তখনকার মতো আমি তাদের আর কিছু না বললেও একসময় আমার কথারই সত্যতা প্রমাণিত হয়েছিল, আর তার ফল হয়েছিল এই সরল বিশ্বাসী মানুষদের মধ্যে প্রচারিত হয়েছিল যে আমি দিব্য দৃষ্টির অধিকারী। আসার পথে আমি রামনগরের তহসিলদারকে বলে এসেছিলাম সে যেন আমার জন্য দুটো মহিষ কিনে মোহনে পাঠিয়ে দেয়। আমার লোকজন গিয়ে সেখান থেকে সেগুলো নিয়ে আসবে। এখন আমি মহিষগুলো নিয়ে আমার পরিকল্পনার কথা তাদের জানালাম। আমি বললাম, যে গাছতলায় মানুষকে 3 দিন আগে মেয়েটিকে মেরেছিল তার কাছাকাছি পথের উপর একটা মহিষকে বাঁধবো, আর একটাতে বাঁধতে চাই চারনকলার রাস্তায়। তারাও বলল যে মহিষের টোপের পক্ষে দুটোই উপযুক্ত জায়গা। সন্ধ্যা উতরে গিয়েছিল। গ্রামবাসীরা এরপর বিদায় নিয়ে গ্রামে ফিরে গেল। যাবার আগে আমি মোড়লকে জানিয়ে দিলাম সে যেন আশেপাশের গ্রামগুলোতে আমার পৌঁছানোর খবর এবং আমার আসার উদ্দেশ্য জানিয়ে দেয়, আর বাঘটার কোনো শিকার বা আক্রমণের খবর যেন আমাকে সাথে সাথে পৌঁছে দিতে অবহেলা না করে। বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পেরে মোড়ল আমার নির্দেশনাগুলো যথাযথ কার্যকরী করবে বলে আমাকে কথা দিয়ে চলে গেল। ঘর ফাঁকা হয়ে গেলে টের পেলাম ঘরের ভ্যাপসা গন্ধটা অনেকটাই কমে গেছে। আমি এই নিয়ে আর মাথা ঘামালাম না। গোসল ও রাতের খাওয়া সেরে ঘরে ঢুকে দরজা দিলাম, কিন্তু দেখলাম সেগুলো ভেতর থেকে বন্ধ করবার কোনো ব্যবস্থা নেই। বাইরে থেকে দুটো পাথর এনে তাই দিয়ে দরজা চাপা দিতে হলো। তারপর সারাদিন পরিশ্রম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলাম, আর ঘুম বরাবরই হালকা। সম্ভবত 2-3 ঘন্টা ঘুমিয়েছি আমি। হঠাৎ একটা শব্দ পেয়ে জেগে উঠলাম। কান পেতে বুঝতে পারলাম বাইরের জঙ্গলে কোনো জানোয়ার চলাফেরা করছে। শব্দটা একসময় পেছনের দরজা পর্যন্ত চলে এলো। রাইফেল আর টর্চ নিয়ে বিছানা থেকে নামলাম। পা দিয়ে দরজার পাথর দুটো সরিয়ে বাইরে এসেই টের পেলাম জানোয়ারটা দ্রুত সরে গেল। আওয়াজটা যে রকম হলো তাতে ঠিক বোঝা গেল না এটা কোন ধরনের জানোয়ার। বাঘটাও হতে পারে, কোনো চিতাও হতে পারে। অবশ্য সজোরে চলে গেলে অমনি ঝমঝম আওয়াজ হয়। শব্দ অনুসরণ করে গিয়েও কোনো লাভ হলো না। এখানে চারপাশে জঙ্গল খুবই ঘন। এর মধ্যে ঢুকে জানোয়ারটাকে শনাক্ত করবার মতো কোনো নিশানা বার করা অসম্ভব ব্যাপার। ঘরেই ফিরে এলাম। আগের মতো পাথর দুটো দরজায় চাপা দিলাম। তখনই অনুভব করলাম গলা বেশ খুশখুশ করছে। বুঝলাম পাহাড়ের ঠান্ডা হাওয়াটা ধরে ফেলেছে। মোহন থেকে যেভাবে গলদঘর্ম হয়ে হেঁটে এসেই এখানে হাওয়ায় বসেছি, তাতে ঠান্ডাটা বসে যাওয়া সম্ভব নয়। আর রাতে আর ও নিয়ে মাথা ঘামালাম না। সকালে ঘুম ভাঙার পরই টের পেলাম মেনিনজাইটিসের শিকার হয়ে পড়েছি। ভোরের চা দিতে এসে চাকর জানালো জ্বালানির ঘরে যে দুজন গাড়োয়ালি শুয়েছিল তারাও গলা খুসখুস নিয়ে ভুগছে। তবে সে তার সঙ্গী এখনো সুস্থ আছে। আমার ধারণা হলো এই সংক্রমণটা হয়েছে চামচিকা ভর্তি ছাদগুলোর ভ্যাপসা ঘরে শোয়ার জন্যই। আমার সাথে ওষুধ বলতে তেমন কিছুই ছিল না। 2 আউন্সের একটা আয়োডিনের শিশি আর কয়েকটা কুইনিন বড়ি সম্বল। বন্দুকের খাপে খুঁজে পাওয়া গেল তেলে মাখামাখি এক প্যাকেট পারমাঙ্গানেট। আমার বোন হয়তো কোনো অভিযানে বেরোবার আগে এটা সাথে নিয়ে গিয়েছিল। সুপ্রিয় শ্রোতা, জিম করবেট শুধু একজন শিকারী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। তাই শিকার কাহিনীর মাঝে তিনি তার রঙিন তুলিতে প্রকৃতি যে চিত্র ফুটিয়ে তোলেন, সেখানে হারিয়ে যেতে হয় একজন পাঠককে বারবার। আমিও হারিয়ে গিয়েছি বারবার। তবু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই এই শিকার কাহিনীর এ পর্যন্ত পড়ে আজকে শেষ করতে যাচ্ছি। এর বাকি অংশ আপনাদের আরেকদিন পড়ে শোনাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।